স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। Honorable Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh. Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable and environmental-friendly nation. Human rights of every citizen will be fully protected. শম্পা, আমরা দেখছিলাম যে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ব্রিফ করলেন বিদেশি কূটনৈতিকদের এবং বর্তমান দেশের অবস্থা নিয়ে তিনি ব্রিফ করেছেন। এবং এই সময় তিনি সরকারের যেসব পরিকল্পনা আছে সেগুলোও কিন্তু এই বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি আরও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। আমাদের ক্লাসমেটসের মধ্যে অনেকে ইনজুরিড হয়েছিল আন্দোলনের মধ্যে, সো ওদেরকে আজকে হয়তো বা দেখতে পারবো। যুদ্ধ জয় করে আমরা হচ্ছে গিয়ে এখন নতুন করে আবার নিউলি সব কিছু স্টার্ট করেছি। আমাদের কাছে জিনিসটা অনেক বেশি এক্সাইটিং। প্রয়োজন হলে যদি এরকম করে নির্দেশনা থাকে সরকারি ছুটির দিনগুলোতেও আমরা সেই সময়টুকু ব্যবহার করে বাচ্চাদের শিক্ষণ ঘাটতি আমরা পূরণ করে দেবো। রাজনীতিকরণ সবসময় খারাপ না, কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না, তাদের সম্পর্কের অবনতি হয়েছে। নাফি, 1 মাস পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। সহপাঠী হারানোর বেদনা নিয়ে যারা শিক্ষার্থী আছেন তারা এখন সেই বেদনা ভুলে যাচ্ছেন নতুন প্রত্যয় নিয়ে শুরু করতে। এবং শম্পা, পুরনো কারিকুলামে ফিরে যাচ্ছে পাঠ্যক্রম। এছাড়া এই বিষয়ে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। বিদেশি কূটনৈতিকদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, বর্তমান সরকারের লক্ষ্য সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও পোশাক খাতের রপ্তানি নির্বিঘ্ন রাখা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের প্রথম কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই ব্রিফিংয়ে অংশ নিয়েছে 50টিরও বেশি মিশন। বাংলাদেশকে পুনর্গঠন করতে সবার কাছে পূর্ণ সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার বিজয়কে দেশের জন্য সেকেন্ড লিবারেশন বলে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এই সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, তার আগে রাষ্ট্র সংস্কার করা হবে। রোহিঙ্গারা যেন নিরাপদে দেশে প্রত্যাবাসিত হতে পারে সেই বিষয়ে কাজ করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। I hope we can all make it. It's a great country, great people, lot of potential, but destroyed everything. Everywhere you see, nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. So this is the beginning of the process. I hope you will have patience and stay with us, help us to make that great country that we always felt about. It's a pleasure to be among the friends of Bangladesh, and I mean it. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. It's not around, it's slightly over 1 week that Bangladesh witnessed the second revolution.
It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করেছেন। সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। চলে যাচ্ছি তার কাছে। আবির, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে এবং রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের কি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, বিস্তারিত জানাবেন। শম্পা, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, অর্থাৎ যে মাইক্রো ইকোনমিক্সকে আসলে তিনি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এবং এই ক্ষুদ্র অর্থনীতিকে গুরুত্ব দিয়ে তিনি আসলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। এটি আরেকটি বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারেও তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন করা এবং প্রত্যাবাসনের পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করতে চান এবং একই সাথে রোহিঙ্গার জন্য শুধুমাত্র প্রত্যাবাসিতই হবেন তা নয়, বরং একই সাথে নিরাপত্তার সাথে যেন তার দেশে ফেরত যেতে চান এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করবার কথা বলেছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি আসলে বলেছেন বা এই কূটনীতিকদের জানিয়েছেন, 50-এর অধিক কূটনীতিক কিন্তু এখানে ছিল, তাদেরকে বলেছেন যে শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এবং এই যে এখন অন্তর্বর্তী সরকারের সামনে যে চ্যালেঞ্জ নির্বাচন, সেই নির্বাচন তো অবশ্যই অন্তর্বর্তী সরকার দিবে, তার আগে কয়েকটি জায়গায় তারা রাষ্ট্রকে সংস্কার করতে চায়। অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার স্বৈরাচারিতার কারণে ধ্বংস হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে চায় অন্তর্বর্তী সরকার, সেটি তিনি বলেছেন। তার মধ্যে তিনি বিচার বিভাগের কথা উল্লেখ করেছেন, গণমাধ্যমের কথা উল্লেখ করেছেন এবং এই বিষয়গুলোকে নিয়ে তিনি কাজ করতে চান, সেটি আসলে তিনি জানিয়েছেন। এছাড়া নতুন বাংলাদেশ ওই গণ অভ্যুত্থানকে তিনি বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। অর্থাৎ তিনি বলেছেন যে ছাত্র সমাজ যে গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে, সেটিকে উনি বলছেন যে 1971 সালে প্রথম স্বাধীনতা যদি বাংলাদেশ অর্জন করেছে, সেই জায়গা থেকে তিনি দ্বিতীয় স্বাধীনতা বলছেন এবং একই সাথে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করবার ক্ষেত্রে যারা জীবন দিয়েছেন, যারা ত্যাগ তিতিক্ষা করেছেন, তাদের ব্যাপারে তিনি বলেছেন যে তাদের ব্যাপারে এই শ্রদ্ধা এবং তাদের যে সার্বিকভাবে সহযোগিতা করা, সেই বিষয়টির কথা তিনি বলেছেন। এর বাইরে গিয়ে যদি বলি যে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যে প্রত্যাশাকে সামনে রেখে তারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন, সেই প্রত্যাশাকে পূরণ করবার চেষ্টা করা হবে এবং সেই প্রত্যাশা পূরণ করবার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই মুহূর্তে, অর্থাৎ একেবারে টপ প্রায়োরিটির কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডারের কথা বলেছেন, যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বিষয়টিকে আসলে দ্রুত এটিকে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে এবং সেটি আসলে এই মুহূর্তে সবার আগে সর্বোচ্চ যে প্রায়োরিটি বা প্রাধান্য পাচ্ছে। এছাড়া জাতিসংঘের যে তদন্তকারী দল এই সপ্তাহের মধ্যে আসবার কথা রয়েছে, সেটিকে তিনি স্বাগত জানিয়েছে। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার চায় এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক তদন্ত, স্বাধীন তদন্ত এবং এই জাতিসংঘের যে দলটি আসবে সেই দলটিকে বাংলাদেশ সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার সর্বোচ্চ যে ধরনের সহযোগিতা দেওয়া দরকার সেই ধরনের সহযোগিতার কথা তিনি কিন্তু বলেছেন। এছাড়াও তিনি শহীদদের প্রতি সংহতি জানিয়েছেন, সেটি বলছিলাম। অর্থনীতির বিষয়ে তিনি আলোচনা করেছেন বা বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে তিনি রিবিল্ড শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে রিবিল্ড করবার ক্ষেত্রে তিনি কিন্তু এই কূটনীতিকদের পূর্ণ সহায়তা চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, পূর্ণ সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে যাদের সম্পর্ক রয়েছে সেটি দ্বিপাক্ষিক সম্পর্ক, যে কোনো ধরনের উন্নয়ন সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের সবাইকে কিন্তু তিনি বলেছেন যে আমরা বাংলাদেশকে রিবিল্ড করবার ক্ষেত্রে, পুনর্গঠনের ক্ষেত্রে, বাংলাদেশকে সংস্কার করবার ক্ষেত্রে তিনি কূটনীতিকদের পূর্ণ সমর্থন চেয়েছেন। তো সার্বিকভাবে যদি বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একেবারে প্রথম এই কূটনীতিকদের সাথে দেখা হলো আজ নতুন দায়িত্ব নেবার পরে। উনি প্রথমেই বলেছিলেন যে এর আগে তাদের সাথে বিভিন্ন পরিচয়ে তার দেখা হয়েছে, কিন্তু নতুন দায়িত্ব নেবার পরে প্রথমবার যেহেতু দেখা হয়েছে, সেই দেখার ক্ষেত্রে, প্রথম আলাপের ক্ষেত্রে তিনি এই বিষয়গুলোকে মূলত গুরুত্ব দিয়েছে। তো শম্পা, এই ছিল আমার কাছে কূটনৈতিক ব্রিফিং এর সবশেষ খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির।
ডলারের দামের তারতম্য কেন তা খতিয়ে দেখতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে একথা বলেন এবং তিনি এটাও বলেছেন যে সব সময় এডিবি এবং বিশ্ব ব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্পের সহায়তা অব্যাহত রাখা হবে। এক্সচেঞ্জ রেট এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে বাজারের মনিটরের ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টার আমি বলবো। এটা আমি জানি আমদানির প্রতি নির্ভরশীল। আপনারা অনেক সময় বলেন ইম্পোর্টেড ইনফ্লেশন, এইগুলো আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমদানি, অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করছি। রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই সঙ্গে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মুদ্রা পাচারকারীদের বিরুদ্ধেও এনবিআর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। অশোভন কাজ এবং টোটালি আনঅ্যাকসেপ্টেবল, এই যে সাদা টাকা কালো করা, কালো টাকা সাদা করা, এটার মধ্যে দুটো জিনিস স্বীকার করে নেওয়া। একটা হলো আমি দুর্নীতি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং সেকেন্ড হচ্ছে যারা সৎ করদাতা তাদেরকে ডিমোরালাইজ করছি। যেগুলো মানে অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি, যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো মানে আমরা দেখব এবং খুবই কঠিন, খুবই কঠোর সিদ্ধান্ত নেব। সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে কথা জানান তিনি। গত 18 জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রো রেল চলাচল। ছাত্র জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মেট্রো রেল চলাচল বন্ধ হয়। এর মধ্যে কেটে গেছে 30 দিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ঘোষণা দেওয়া হয় 17 আগস্ট থেকে চলবে মেট্রো রেল, কিন্তু আগের দিন জানানো হয় কারিগরি পরীক্ষা শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না এই গণপরিবহনটি। এমন প্রেক্ষাপটে আজ মেট্রো রেল চালুর নতুন সিদ্ধান্তের কথা জানান সড়ক উপদেষ্টা। ওই যে লাইন টাইনগুলো একটু চেক করতে হতো, 2-3 দিন 4 দিন সময় লাগবে, এবং উনি এটা আমাদেরকে দিয়েছেন যে এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাল্লাহ চালু করব। দীর্ঘ 1 মাস পরে শিক্ষার্থীরা ফিরল ক্লাসে ফেরার আনন্দ যেমন তাদের চোখে মুখে, তেমনি আন্দোলনে সহপাঠী সমবয়সীদের হারানোর বেদনা আছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানালেন পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। 1 মাস পর নিজের আঙিনায়, নিজের স্কুলের মাঠ, বারান্দা, ক্লাসরুমে ফিরল শিক্ষার্থীরা। এর আগেও স্কুল বন্ধ থেকেছে ঈদের ছুটিতে কিংবা তাপদাহে, কিন্তু এবার ফেরাটা অন্যরকম। বিদ্যালয়ের সহপাঠী শিক্ষকদের সাথে ক্লাসে ফেরার আনন্দ যেমন তাদের চোখে মুখে স্পষ্ট, একইভাবে অনেক সহপাঠী সমবয়সীও তারা এই আন্দোলনে হারিয়েছে। সে বিষাদও ছিল তাদের মনে। আমাদের ক্লাসমেটসের মধ্যে অনেকে ইনজুরিড হয়েছিল আন্দোলনের মধ্যে, সো ওদেরকে আজকে হয়তো বা দেখতে পারবো, ক্লাসে আসলে জানতে পারবো যে আসলে এতদিন কি হয়েছে না হয়েছে। যুদ্ধ জয় করে আমরা এখন নতুন করে আবার নিউলি সবকিছু স্টার্ট করেছি। আমাদের কাছে জিনিসটা অনেক বেশি এক্সাইটিং। শিক্ষা প্রতিষ্ঠান যে গত 1 মাস বন্ধ ছিল, সে সময় আন্দোলন সংগ্রামে রাজপথে মাঠে ছিল এমন শিক্ষার্থীরাই। তাদেরও অনেকের রক্ত ঝরেছে, প্রাণ গেছে অনেক সহপাঠী সমবয়সীরও। এরপর বিজয় নিয়ে আজ তাদের শ্রেণীকক্ষে ফেরা। তারা বলছেন এখন থেকে নতুন উদ্যমে তারা পড়াশোনা শুরু করবে এবং তাদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেটিও দূর হবে। তারাও হয়তো বেঁচে থাকলে আমাদের মতো এখানে ক্লাস করতো, তারা অনেক ক্লাস করতো, স্বাভাবিক জীবন কাটাতো। তাদের জন্য কষ্ট হচ্ছে। আবার আমি যে সুস্থ সবলভাবে বেঁচে আছি এবং ক্লাস করতে পারছি, এজন্য আমার অনেক খুশিও লাগছে। এদিন অভিভাবকদের মাঝেও দেখা গেছে স্বস্তি। তারা বলছেন সন্তান শ্রেণীতে ফেরাই আনন্দ তাদেরও। দীর্ঘ 1 মাস পর বাচ্চাকে নিয়ে স্কুলে আসায় অনেকটাই স্বস্তি ফিরে আসছে ইনশাল্লাহ।
এদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেন প্রাণ ফিরে পেয়েছেন শিক্ষকরাও। শিক্ষণ ঘাটতি পূরণ করতে সহযোগী হবার প্রতিজ্ঞা তাদেরও। আমাদের কাজই হচ্ছে গিয়ে ছাত্রদের পাঠদান করা এবং সেখানেই আমাদের আনন্দ। আমরা সবসময় চাই ছাত্ররা ক্লাসে আসুক, আমরা পড়াই, তাদের শেখাই। ওরা যখন শিখবে তখন এটাই আমাদের আনন্দ। স্কুল বন্ধ হওয়ার আগে মাধ্যমিকে 4টি শ্রেণীতে চলছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এর মধ্যে রোববার স্কুল খোলার প্রথম দিনই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা তার প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের জানালেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয়, চলছে আগের শিক্ষাক্রমে ফেরার চেষ্টা। তবে নবম শ্রেণীতে অধ্যয়নরতদের বিষয়ে বিশেষ বিবেচনা করা হবে। রাজনীতিকরণ সবসময় খারাপ না, কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না, তাদের সম্পর্কের অবনতি হয়েছে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা কি বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। তবে নতুন শিক্ষাক্রমের উপর মাধ্যমিকের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, তাতে স্থগিত থাকা 6টি বিষয়ের মূল্যায়ন হবে কিনা তা মাউসি এবং এনসিটিবি সিদ্ধান্ত নিয়ে শিগগির জানাবে বলে জানিয়েছে এনসিটিবি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রায় মাসখানেক পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় যে ক্ষতি তা কাটিয়ে উঠতে প্রয়োজনে বাড়তি ক্লাস নেওয়া হবে বলছেন শিক্ষকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাসখানেক পর শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘ সময় পর দেখা হবে সহপাঠীদের সঙ্গে, তাই সকাল থেকেই চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি উৎসাহ নিয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। জেলার 2997টি সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, 751টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও প্রায় 10টি কলেজে শুরু হয় শ্রেণী কার্যক্রম। তবে বৃষ্টির কারণে ক্লাসে উপস্থিতি ছিল কম। ক্লাসে ফিরে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করার কথা বলছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা নিয়ে দুশ্চিন্তা শিক্ষকদের মাঝেও। পরীক্ষাটা যেহেতু মাঝপথে বন্ধ হয়ে গেছে, পড়াশোনার মধ্যে একটা ব্রেক চলে এসেছিল। বাসায় পড়ছিলাম ঠিকই, কিন্তু স্কুলে আসা হচ্ছিল না। 1 মাস পড়ালেখা আর যা যা আছে সবকিছু থমকে গিয়েছিল। আজকে আবার প্রথম থেকে শুরু করেছি, খুবই ভালো লাগছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের মধ্যে আমরা আমাদের পরবর্তী দ্বিতীয় যেটা ষান্মাসিক মূল্যায়ন, সেটা আমরা কতটুকু শেষ করতে পারবো ঠিক আমাদের জানা নেই, তবে আমাদের চেষ্টা সবসময় থাকবে। বগুড়ার স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল 60 থেকে 70%। উৎসব মুখর পরিবেশে ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা নিতেও দেখা গেছে। স্কুল বন্ধ থাকায় লেখাপড়ায় পিছিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা, আর ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলছেন শিক্ষকরা। আমাদের স্কুল অনেকদিন বন্ধ ছিল, পড়াশোনার ঘাটতি হয়েছে। এখন আমরা নতুনভাবে সেগুলো ঠিক করার চেষ্টা করছি, যত সম্ভব মনোযোগ দিয়ে ক্লাসে ফেরার চেষ্টা করছি। এদিকে বরিশালের স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী নেই বললেই চলে। তবে 3য় থেকে 7ম শ্রেণী পর্যন্ত দেখা গেছে 4 ভাগের 1 ভাগ শিক্ষার্থী ক্লাসে এসেছেন। ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আশা শিক্ষকদের। স্কুল বন্ধ থাকায় পড়াশোনার যে ঘাটতি হয়েছে তা সরকারি নির্দেশনা অনুযায়ী পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে উপস্থিতি, তবে গ্রামাঞ্চলের মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। শিক্ষকরা বলছেন, দফায় দফায় শিক্ষা কার্যক্রম বন্ধে শিক্ষার স্বাভাবিক ছন্দপতনের সঙ্গে গ্রাম পর্যায়ে বাড়ছে ঝরে পড়ার হার। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত 17 জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে স্কুল কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয় খুললেও শুরু হয়নি কোনো কার্যক্রম। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য সহ প্রক্টরিয়াল বডির সকল কর্মকর্তা পদত্যাগ করায় অফিস কার্যক্রম স্বাভাবিক হয়নি। এ নিয়ে আরও জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে?
আচ্ছা দেখুন, অনেকদিন পর আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা রয়েছে, কিন্তু প্রশাসনিক যে সকল কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম সেটি পুরোপুরি কিন্তু স্থবির। আমরা সকাল থেকে মূলত ক্যাম্পাসের বিভিন্ন যে বিভাগীয় প্রধান বা শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলছি, যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলছি, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে 5 তারিখের পরে যে পরিবর্তনটি এসেছে, এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সহ উপাচার্য এবং উপ উপাচার্য সহ প্রশাসনিক দায়িত্বে যে সকল শিক্ষক বা কর্মকর্তারা ছিলেন তাদের অনুপস্থিতির কারণে মূলত অচল অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ। এবং এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি ভবনই আসলে তালাবদ্ধ, একমাত্র নিরাপত্তা প্রহরী ছাড়া বিশ্ববিদ্যালয়ের আর কেউ কিন্তু আসা যাওয়া করছেন না। যদিও সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা ক্যাম্পাসে এসেছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় তারা যে বিষয়টি স্পষ্ট করেছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে যে সকল অনৈতিক কার্যক্রম বা অস্বাভাবিক কার্যক্রম ছিল সেগুলো যাতে আর না হয় এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একটি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য আসলে যে ধরনের প্রস্তুতি দরকার তারা সে ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেক প্রশাসনিক পদগুলো খালি রয়েছে, সুতরাং এই পদগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম এত তাড়াতাড়ি আসলে সম্ভব হবে না। তবে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিয়ে আসার জন্য আসলে সংশ্লিষ্ট যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা কার্যক্রম সহ সবকিছু স্বাভাবিক করতে তারাও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। নাফি। সিলেট থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় হত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের মধ্যে দলবাজি না করে মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চার আহ্বান জানান তিনি। অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও এখনও দিন তারিখ চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যখন উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় আব্দুল্লাহ আল তাহির নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ 40 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রংপুর সিএমএম আদালত চত্বরের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। চলে যাচ্ছি তার কাছে। মোকাররম, এই মামলার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন।
শম্পা, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং সহিংসতার ঘটনায় রংপুরে আজ 3টি মামলা দায়ের করা হয়েছে এবং 3টি মামলার মধ্যে 2টি মামলার আলোচনা নগর জুড়ে চলছে। সেই 2টি মামলার একটির বাদী হচ্ছে সাইদের পরিবার, আর একটি মামলার বাদী হচ্ছে সিটি বাজারের সামনে 19 তারিখের ঘটনায় নিহত ফ্রিল্যান্সার সাংবাদিক আব্দুল্লাহ আল তাহিরের পরিবার। এবং 2টি মামলায় যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলায় মোট 78 জনকে আসামি করা হলে মূলত 2টি মামলা ঘিরেই নগর জুড়ে আলোচনা চলছে। সেই 2টি মামলার একটি মামলার বাদী সাইদের পরিবার, সেই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক সহ 17 জনকে আসামি করা হয়েছে। সেখানে রংপুরের পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে এবং সেই দিনে তাজহাট থানার অন্তর্গত যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই তাজহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপপরিদর্শক এবং কনস্টেবলদেরকেও আসামি করা হয়েছে। একই সঙ্গে আরেকটি মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার বাদী 19 তারিখের ঘটনায় নিহত এক ফটো সাংবাদিক আব্দুল্লাহ আল তাহির, তার পরিবারের তরফ থেকে দায়ের করা হয়েছে। সেই মামলায় 40 জনকে আসামি করা হয়েছে। সেই 40 জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন সহ 40 জনকে আসামি করা হয়েছে এবং সেই মামলা ঘিরেই মূলত আদালত পাড়ায় এখন সরগরম অবস্থা। কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদ নিহত হবার পর এই আন্দোলনটি মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয় এবং তারপরেই মূলত 9 দফা দাবি ঘুরে সেটি 1 দফা দাবিতে রূপ নেয়। তবে আবু সাইদ নিহত হওয়ার যেই ঘটনা, সেই ঘটনা জুলাই মাসের, তারপরে তার বাসায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসেছিলেন এবং সরকার পতনের 13 দিনের মাথায় আসলে আবু সাইদ হত্যা মামলায় যে ঘটনা, সেই মামলা দায়ের হলো। এখন মামলার গতি প্রকৃতি কোন পথে যায় সেটি দেখার জন্য এখন নগরবাসীর অপেক্ষা। শম্পা, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে আজকের 3টি দায়ের করা মামলার ঘটনার সবশেষ খবর। শম্পা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় আব্দুল্লাহ আল তাহির নামে একজনের নিহতের ঘটনায় 40 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সবচেয়ে পুরাতন সংবাদ মাধ্যম লর্ডস লিস্টে ব্যস্ত বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান পরিবর্তন হয়নি। লর্ডস লিস্টের প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এবারও 67তম। বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসেব করে শীর্ষ 100টি বন্দরের তালিকা করে সংবাদ মাধ্যমটি। 2024 সালের প্রতিবেদন অনুযায়ী গেল 2023 সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন কমেছে প্রায় 2.9%। এই সময়ে চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং করে 30,50,000 TEUs। তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর, দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর ও তৃতীয় অবস্থানে চীনের নিংবো বন্দর। তৃতীয় থেকে ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে চীনের 6টি বন্দর। 2023 সালে সারা বিশ্বে 690 মিলিয়ন TEUs কন্টেইনার পরিবহন করেছে, যা গেল বছরের চেয়ে 8% বেশি। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে আতঙ্কে দিন কাটছেন 10 উপজেলায় প্রায় 20,000 মানুষ। এ নিয়ে আরও জানাতে নগরীর বেতার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। স্থানীয়দের নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। একটুখানি বলে রাখি যে গত বৃহস্পতিবার বিকেল থেকে মূলত রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেটি থেমে থেমে কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে, এইভাবে কিন্তু একদম টানা বৃষ্টি চলছে। তো এই অবস্থায় আসলে গতকাল জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে যারা এই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন এমন বসতিগুলোকে স্থানীয় যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করতে বলা হয়েছে। যদি ভারী বৃষ্টিপাত হয় তবে তারা আশ্রয়কেন্দ্রে যাবেন। আমি একটু বলে রাখি, রাঙামাটি জেলা এবং আরো যে 9টি উপজেলা রয়েছে সব মিলিয়ে এই এলাকায় আসলে সব মিলিয়ে 267টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে এখন পর্যন্ত কাউকেই অবস্থান করতে আমরা দেখিনি। কারণ হিসাবে যেটি বলছে যে আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে, তারা বলছেন যে ভারী বৃষ্টিপাত হলে প্রশাসন থেকে শুধুমাত্র আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করতে বলা হয়েছে। এখন পর্যন্ত সেভাবে ভারী এক টানা বৃষ্টিপাত না হওয়ায় আসলে তারা অবস্থান করছেন নিজেদের বসবাসকৃত যে স্থানগুলো আছে সেখানেই। এখন পর্যন্ত সেভাবে আসলে কোনো আশ্রয়কেন্দ্রে কাউকে উপস্থিত আমরা দেখিনি। আমি জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই
প্রস্তুতি হিসেবে তারা যেটি রেখেছেন যে মাইকিং ছাড়াও এই যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে বসবাস করতে যারা আসবেন, যদি দুর্যোগ তৈরি হয় সেক্ষেত্রে আসলে 25 লাখ টাকা এবং 1000 মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে। এর সঙ্গে অন্যান্য যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো তারা জেলা প্রশাসন নিয়ে রেখেছেন। একই সঙ্গে যে উপজেলা রয়েছে সেখানেও আসলে আশ্রয়কেন্দ্র রয়েছে। আমি জেলা সদরের এই মুহূর্তে বেতার কেন্দ্রে অবস্থান করছি। সেই বেতার কেন্দ্রের আশেপাশেই প্রচুর সংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাস করছেন। রাঙামাটি শহরের আরশিনগর, নতুন পাড়া এবং শিমুলতলি সহ ভেদবেদি বিভিন্ন এলাকায় মূলত শহরের যে স্থানগুলো রয়েছে 23টি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। সেই এলাকার বাসিন্দাদের আসলে এখানে নিরাপদের যে ব্যবস্থা রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত কাউকে উঠতে হয়নি। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। রাঙামাটিতে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। বাংলাদেশ ব্যাংকে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। আজ বৈঠক হয়েছে সার্চ কমিটিরও। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিয়া সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, সভা থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন। মিটিং অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে এবং প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ থেকে কিন্তু 3 লাখ টাকা পর্যন্ত যারা গ্রাহক আছেন ব্যাংকগুলোর তারা তুলতে পারবেন নগদ। এই বিষয়টি কিন্তু সকাল থেকেই অনেকেই জানতে চাইছিলেন, সেজন্যই মূলত এই বিষয়টি তথ্যটি নিশ্চিত করা। এর আগে কিন্তু 1 লাখ এবং গত সপ্তাহে 2 লাখ পর্যন্ত সীমা ছিল এবং বাংলাদেশ ব্যাংক সূত্রেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এটি হয়তো ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হবে যদি ব্যাংকগুলোতে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি আরও নিশ্চিত করা সম্ভব হয়। এছাড়া যে বিষয়গুলো রয়েছে, যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে, আপনাদেরকে জানাতে চাই গভর্নরের সাথে কিন্তু বৈঠকে বসেছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান। তিনি কিন্তু একটি বিষয় কিন্তু এখানে আপনারা কিন্তু জানেন, গত সপ্তাহ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টি যখন শুরু হয়েছে তারপরই কিন্তু বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠকে বসেছিলেন এবং তারই প্রেক্ষিতে তারা কিন্তু বলেছিলেন যে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটি কমিয়ে নিয়ে আসার জন্য। এই বিষয়গুলো যেমন গুরুত্ব পাচ্ছে, ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো রয়েছে, বিশেষ করে অনেক তথ্যই কিন্তু আমরা দেখেছি যে বিগত যে গভর্নর ছিলেন তিনি অনেক কিছুই অনেকটা গোপন রেখেছিলেন, অনেক কিছু সামনে আসেনি, সে বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে। সার্চ কমিটির বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সার্চ কমিটির বৈঠকে সকালেই বেশ খানিকক্ষণ সময় কিন্তু এটি নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু যারা রয়েছেন সার্চ কমিটিতে প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো খুব দ্রুতই এই ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষেত্রে হয়তো 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এটি সম্পন্ন হবে, এমনটাই কিন্তু আশা করছে যারা সংশ্লিষ্টরা রয়েছেন এবং যারা কাজ করছেন। সেক্ষেত্রে 2 জন ডেপুটি গভর্নর অথবা 4 জন ডেপুটি গভর্নর নতুন করে একেবারেই আসতে পারে, এটিও কিন্তু অনেকটাই এখন পর্যন্ত নিশ্চিত করে বলা না গেলেও এই বিষয়টি কিন্তু একটি বিবেচনায় রয়েছে, অন্তত যেন 2 জন ডেপুটি গভর্নরকে নিয়োগ দেওয়া যায়। এই জায়গাগুলোকে মূলত সবচেয়ে বেশি যদি পরিষ্কার করতে হয় সেটি হচ্ছে যে ব্যাংকগুলোর যে স্বাস্থ্য বলা হয়ে থাকে সেটির বিবেচনায় আমরা কিন্তু কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে SIBL এর যে পরিচালনা পর্ষদ, সে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য সাবেক 3 চেয়ারম্যান কিন্তু এখানে গভর্নরের কাছে চিঠি দিয়েছেন এবং পল্লী উন্নয়ন সঞ্চয় যে ব্যাংকটি রয়েছে তারাও কিন্তু বলছেন তাদেরও যে পরিচালনা পর্ষদ সেখানেও দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে এবং সেখানে নিয়োগ দুর্নীতির বাণিজ্যের কথাও কিন্তু তারা বলছেন। এটি কিন্তু গত যে সরকার ছিল তাদের কথা বলছেন যে তাদের যে যোগসাজশ, তাদের যে অশুভ আতাত তারা বলছেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এগুলো হয়েছে বলে তারা উল্লেখ করেছেন স্মারকলিপিতে। এই ছিল মূলত আমার কাছে আজকে বাংলাদেশ ব্যাংকে বেশ কয়েকটি যে আলোচনা হয়েছে, বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার সর্বশেষ। বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে অর্থ বিভাগের সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এবারে খেলার প্রসঙ্গ।
যথাসময়ে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ড সহ ফেডারেশনগুলোকে রাজনীতিমুক্ত করে ঢেলে সাজানো হবে। এছাড়াও দেশের খেলাধুলার মান উন্নয়নে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। 2014 সালের পর দ্বিতীয় দফায় নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে নবম নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নিরাপত্তার কারণে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী 4টি দেশ, তাই আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, কিন্তু স্বাগতিক হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সরকার। যে কারণে টি-20 বিশ্বকাপ আসর বাংলাদেশে আয়োজনে সর্বোচ্চ প্রচেষ্টা সরকারের। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। এদিকে পরিবর্তনের হাওয়া লাগতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও। আইসিসির নিয়ম মেনেই তা করা হবে। সাথে পরিকল্পনা চলছে দেশের ফেডারেশনগুলোকে রাজনীতিমুক্ত করার। বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছে বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে, এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্য আনতে খেলোয়াড়দের মানসিক বিকাশ ও মান উন্নয়নের জন্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। খেলোয়াড়, কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সকলের কাছেই তা হবে বিশেষায়িত এক স্থান, নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম। তবে প্রকল্পটি আছে প্রাথমিক অবস্থায়। প্রাথমিক কার্যক্রম শেষে নির্ধারণ করা হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের বাজেট। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। এরই সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।